প্রিয় দর্শক, মাইগ্রেন এবং মাথা ব্যথা দুটো কিন্তু এক নয়। বিভিন্ন কারণেই মাথা ব্যথা হতে পারে। অতিরিক্ত টেনশন থেকে, নিদ্রাহীনতা থেকে, কিংবা দীর্ঘক্ষণ ল্যাপটপের সামনে বসে থাকলেও মাথা ব্যথা হতে পারে। তবে মাইগ্রেন মূলত স্নায়ু রোগ। আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ক্রনিক মাইগ্রেন সম্পর্কে। দর্শক, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা ক্রনিক মাইগ্রেন সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ক্রনিক মাইগ্রেন সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের নিউরোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুবই সাধারণ একটি সমস্যা। এরকম মানুষ আসলে পাওয়া যায় না যারা বলে যে আমার মাইগ্রেনের ব্যথা আছে। আবার অনেক সময় এটাও দেখা যায় যে মাথা ব্যথা হলেই অনেকে সেটাকে মাইগ্রেন বলেন। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে মাইগ্রেন এবং ক্রনিক মাইগ্রেন এটা আসলে কতটা সাধারণ? ধন্যবাদ। মাইগ্রেনকে আমরা মূলত মাথা ব্যথা হিসেবেই চিনি। একটা সাধারণ মানুষদের মধ্যে কাউন্ট করলে আপনি 12% পাবেন মাইগ্রেন। এর মধ্যে ক্রনিক মাইগ্রেন পাবেন 2%। এর মধ্যে পুরুষ এবং মহিলাদের মধ্যে একটু ভেরিয়েশন আছে। মাইগ্রেন ইউজুয়ালি ফিমেলদের একটু বেশি হয়, 3 গুণ বেশি। সো লাইফ টাইম প্রিভেলেন্স যদি আপনি চিন্তা করেন, একজন মেয়ে উমেনের 33% টাইম দেখা যাবে যে, অন দ্য আদার হ্যান্ড এটা পুরুষদের ক্ষেত্রে 13% সময় দেখা যাবে। আচ্ছা, এই যে আমরা বলছি যে মাথা ব্যথা হলে আমরা অনেক ক্ষেত্রে বলি যে এটা মাইগ্রেন। আসলে মাথা ব্যথার বিভিন্ন রকম আছে। এই কি ধরন আছে মাথা ব্যথার? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ মাথা ব্যথা একটা ট্রিকি থিং। আমি আমার রোগীদেরকে প্রায় বলি, মাথা ব্যথা ইজ নট অনলি মাথা ব্যথা। কখনো কখনো মাথা ব্যথা হতে পারে যে শুধুই মাথা ব্যথা, কিন্তু সকল ক্ষেত্রে এটা সত্য নয়। মাথা ব্যথা হতে পারে যে মাথার ভিতরের কোনো রোগের একটা লক্ষণ। তো সেই জন্যই মাথা ব্যথাকে দুইভাবে ক্যাটাগরাইজ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি হেডেক, আর একটা হচ্ছে সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেকের মধ্যে মাইগ্রেন একটা, তার মধ্যে আরও কিছু হেডেক আছে, যেমন টেনশন হেডেক, বা এগুলোকে মাসকুলার কন্ট্রাকশন হেডেক বলা হয়, ক্লাস্টার হেডেক। এছাড়া প্রাইমারি হেডেক অ্যাসোসিয়েটেড উইথ কফ, অ্যাসোসিয়েটেড উইথ সেক্সুয়াল অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ এক্সটার্নাল প্রেশার, এগুলো সবই প্রাইমারি হেডেকের মধ্যে পড়ে। কিন্তু সেকেন্ডারি হেডেকও আছে, যেমন হেডেক অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারনাল ব্লিডিং, লাইক ব্লিডিং ইনসাইড ব্রেইন, রক্তক্ষরণ হতে পারে, একটা টিউমার, মস্তিষ্কের ভিতরে কোনো টিউমার, মস্তিষ্কের ভিতরে কোনো রক্ত চলাচল বন্ধ হওয়া জনিত, যেটাকে আমরা বলি স্ট্রোক। আর হতে পারে যে মস্তিষ্কে যে রক্ত নালীগুলো আছে সেগুলো একটু ফুলে গেছে, যেটাকে আমরা বলি অ্যানিউরিজম, এবং আরও অথবা ইনফেকশন, যেটাকে আমরা বলি যে প্রদাহ, মস্তিষ্কের কভারিংয়ের, মস্তিষ্কের যে পর্দা তার প্রদাহ, অথবা মস্তিষ্কের নিজের মধ্যেই প্রদাহ। এই সমস্ত কারণেও মাথা ব্যথা হতে পারে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে প্রাইমারি হেডেক আমরা যেটাকে বলছি সেটা আসলে মস্তিষ্কের কোনো রোগ না, অন্যান্য যদি কোনো কারণে মাথা ব্যথা হয় সেটাকে প্রাইমারি হেডেক বলা হচ্ছে। জি, এটা শুধুই, এটাকে আমরা বলতে পারি যে হেডেক। আচ্ছা, কিন্তু এটাকে শুধুই মাথা ব্যথা ভেবে রোগীদের বসে থাকলে হবে না, যে ঠিক আছে আমি একটা প্যারাসিটামল খাই, কিংবা ফার্মাসি দোকানে গিয়ে একটা ব্যথানাশক ওষুধ খাই, এটা তো মাথা ব্যথাই। কিন্তু সব ক্ষেত্রে এটা সত্য নাও হতে পারে।
কারণ হচ্ছে আমি যে সমস্ত কারণগুলোর কথা বললাম ওগুলো হচ্ছে খুবই মারাত্মক, ইভেন কি জীবন হরণকারী। কাজে মাথা ব্যথাকে হালকাভাবে নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। আচ্ছা, আপনি যেটা বললেন এটা আসলে আমাদের খুবই কমন একটা চিত্র, যে যখনই আমাদের কারো মাথা ব্যথা হয় তখন আমরা এই প্যারাসিটামল অথবা অন্য যে কোনো ধরনের ব্যথানাশক ওষুধ আমরা খেয়ে থাকি, এবং অনেক ক্ষেত্রে আমরা এটা চিন্তাও করি না যে আসলে এটা আমরা যে খাচ্ছি এটা দেখা যায় যে খুবই ঘন ঘন এক দুইটা অনেকে খেয়ে ফেলেন, সেটার জন্য কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এটাও অনেক সময় আমাদের খেয়াল থাকে না। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের আজকের যে বিষয় ক্রনিক মাইগ্রেন, আমরা মাইগ্রেন সম্পর্কে আলোচনা করলাম, কিন্তু ক্রনিক মাইগ্রেন আমরা কখন বলবো? মাইগ্রেন সম্পর্কে আরও আলোচনা আছে, ডিটেইল আলোচনা আছে, আমরা হয়তো পরবর্তীতে করব। নিশ্চয়ই। আপনি একটা প্রশ্ন করেছেন যে ক্রনিক মাইগ্রেন আমরা কখন বলবো। আমি আমার রুগীদেরকে অলওয়েজ একটা মাসিক হিসাব রাখতে বলি হেডেকের, মাথা ব্যথার। এর অর্থ হলো যে এটা তারা যেন হিসাব রাখে যে কয়দিন মাথা ব্যথা হলো। এর মধ্যে যদি দেখা যায় যে 15 দিন বা তার বেশি মাথা ব্যথা হয়েছে, এবং আমার রুগীদের কিন্তু সবসময়ই মাইগ্রেন সংক্রান্ত মাথা ব্যথা থাকে না, অনেক সময় হালকা মাথা ব্যথাও থাকে, সেটাকে আবার মাইগ্রেনের মধ্যে পড়ে না। ওই যে 15 দিনের মাথা ব্যথার কথা বললাম না, ওর মধ্যে যদি 8 দিন যদি মাইগ্রেন মাথা ব্যথা থাকে বা তার বেশি, এবং এইভাবে যদি 3 মাস চলতে থাকে, তাহলে এটাকে আমরা ক্রনিক মাইগ্রেন বলবো। তাহলে আমি কি বললাম যে 1 মাসের মধ্যে 15 দিন মাথা ব্যথা থাকতে হবে, এর মধ্যে 8 দিন মাইগ্রেন এর ব্যথা থাকতে হবে, এবং এভাবে 3 মাস বা তার বেশি থাকলে এটাকে ক্রনিক মাইগ্রেন বলা হয়। ক্রনিক মাইগ্রেন বলা হচ্ছে। আচ্ছা, যখন কি এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে তখন আপনাদের কাছ থেকে শোনা যায় যে মাইগ্রেনের ট্রিগার একটা কথা, যে এটা কোন কোন বিষয়গুলোতে তার মাইগ্রেন হয়, এই মাইগ্রেনের ট্রিগারগুলো কি কি? মাইগ্রেনের ট্রিগার হচ্ছে ওই বিষয়, ওই ফ্যাক্টরগুলো, এটা ইমোশনাল হতে পারে, পরিবেশগত হতে পারে, যে বিষয়গুলো রোগীর মাইগ্রেনকে চট করে তৈরি করে ফেলে। আচ্ছা, যেমন ধরুন রোগী যদি অনেক সময় রোগীরা বলে যে আমি যদি রোদে যাই আমার মাথা ব্যথা ধরে যায়, আমি যদি আগুনের কাছে যাই, রান্না করতে যাই, মাথা ব্যথা হয়। এরকম অনেকগুলো ট্রিগার, এগুলিই হচ্ছে ট্রিগার যেটা উদ্রেক করে মাথা ব্যথাকে। সো বিজ্ঞানীরা এগুলোকে একটা মোটামুটিভাবে বিভিন্ন রোগীর কাছ থেকে তথ্য নিয়ে একটা লিস্ট করেছেন। এর মধ্যে বেশ কিছু সংখ্যক আছে, তার মধ্যে আমরা বলতে পারি স্ট্রেস, খাওয়া দাওয়ায় অনিয়ম করা, ঘুমে অনিয়ম করা। অনিয়ম বলতে আমি বোঝাচ্ছি যে একটা নির্দিষ্ট সময়ে মিল না খেয়ে মিল স্কিপ করা, এবং দেখা গেল যে হেডেক দেখা দিল। অতিরিক্ত আলো, অতিরিক্ত শব্দ আমার অনেক রোগীর মাথা ব্যথার কারণ হয়। এক ধরনের তীব্র ঘ্রাণ কিংবা অডর, যেটা লাইক তীব্র গন্ধযুক্ত পারফিউম কিংবা সাবান কিংবা শ্যাম্পু, এগুলিও অনেক সময় রোগীর মাথা ব্যথার এবং সরাসরি মাইগ্রেন তৈরি করে ফেলে। আচ্ছা, এগুলোকে আমরা আরো অনেক কিছু আছে, লাইক কিছু মেডিসিন আছে। জি, এই ট্রিগার কি এক একজনের ক্ষেত্রে এক একটা মানে কারো ক্ষেত্রে হয়তো রোদে গেলে মাথা ব্যথা হয়, কারো ক্ষেত্রে টেনশনে। শুধু তাই নয়, এটা শুধু রুগী টু রুগী বা পার্সন টু পার্সন ভেরি করে না, ইভেন এক পার্সনেরই এক এক সময় এক এক মাইগ্রেনের এক একটা ট্রিগার হতে পারে। আচ্ছা, আমরা যে মাইগ্রেন নিয়ে আলোচনা করছি, অনেকের মধ্যে এই সাধারণ প্রশ্নটা আসবেই যে আসলে আমরা মাইগ্রেন কখন বলবো এবং ক্রনিক মাইগ্রেন কখন বলবো, লক্ষণগুলো আসলে কিরকম হবে মাথা ব্যথার ক্ষেত্রে? ধন্যবাদ। সো আপনি কি আমার রোগীদেরকে মেডিকেল কলেজে নিয়ে যেতে চাচ্ছেন? অনেকটা। সো ক্রনিক মাইগ্রেনের লক্ষণগুলোর কয়েকটা ধাপ আছে। প্রথমেই কিন্তু রোগীর মাথা ব্যথা হয় না, বেশিরভাগ একটা পার্সেন্টেজ অফ
পিপলের ক্ষেত্রে কয়েকটা ধাপ আছে। যেমন একটা হলো বলে প্রোড্রোম, তারপর আরেকটা পর্বে তারা যায় অরা, তারপরে হলো মাথা ব্যথা ফেজ, তারপর মাথা ব্যথা শেষ হয়ে গেলে একটা পোস্টড্রম ফেজ আসে। সো প্রোড্রোম ফেজটা কি, যে মাথা ব্যথা শুরু হওয়ার আগে একটু অস্বস্তি ভাব, একটু যেন চিন্তা করতে পারছে না, একটু ইরিটেশন লাগে, চারপাশে সব কিছুই একটু বিরক্ত মনে হয়। স্বাভাবিক হয়তো স্পাউস একটা স্বাভাবিক কথা বলে, কিন্তু তার কাছে মনে হয় এটা অনেক, এই ইরিটেশনটা, এটা তখন সে বুঝতে পারে যে সামথিং ইজ গোয়িং অন। তার মানে উনি আগের থেকেই একটু বুঝতে পারেন, আঁচ করতে পারেন। আচ্ছা, এটা একটা বৈশিষ্ট্য এই মাইগ্রেনের। এর পরের পর্বটা হচ্ছে সকলের থাকে না, অ্যাবাউট ধরুন 33 বা 35% ক্ষেত্রে এই আমি যেটা বললাম কথাটা ইংলিশে অরা, আমি জানি না এটার বাংলা কী হবে, আমার রুগীরা অরা বোঝে। সো অরা কী জিনিস? অরা কিন্তু কয়েক ধরনের হয়। কেউ হয়তো এটাকে বলা হয় চোখে দেখার অরা, যেমন ভিজুয়াল। কেউ হয়তো ফ্ল্যাশিং অফ লাইটস দেখে, বা একটা লাইন অফ, একটা ওয়েভ লাইন চোখের সামনে বারবার আসে, এটাও ভিজুয়াল অরা। অথবা কারো হয়তো দেখা যায় যে ডাবল ভিশন দেখে। এরপরে আছে হলো সেন্সরি, কি যেন একটা ফিল করে, শুরু হয় হাত থেকে, তারপর আস্তে আস্তে উপরে এই পর্যন্ত যায়। মনে হতে পারে যে এটা স্ট্রোক, কিন্তু একটু ডিফারেন্ট। স্ট্রোকটা তাপাস করে হয়ে যায়, অনুভূতিটা খুবই দ্রুত। বাট মাইগ্রেনের ক্ষেত্রে এই সেন্সরি অরা যার হয়, ইট টেক্স টাইম লাইক 20 to 60 minutes। সো এটা আমার পেশেন্ট যার এটা হয় সে বুঝতে পারে, এটাকে বলে সেন্সরি অরা। তারপর অনেক সময় মোটর অরাও হয়, লাইক একদিক একদম মনে হয় যেন প্যারালাইসিস হয়ে গেছে। এটার একটা নামও আছে, হেমিপ্লেজিক অরা। আচ্ছা, এবং এটাকে হেমিপ্লেজিক মাইগ্রেন অবশ হয়ে যাওয়ার মতো। এবং এটার একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস আছে, সেটা হচ্ছে ফ্যামিলিয়ালও হতে পারে এটা। আচ্ছা, আমরা এই বিষয়ে নিয়ে আরো আলোচনা করব। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা একটু ওনার কথাটা শুনে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি রাজশাহী থেকে রহমান বলছিলাম। জি, আমার বয়স হচ্ছে 42। তো আমার হচ্ছে যেটা প্রায় মাথা ব্যথা হয়, খুব বেশি রকমের হয়, এবং আবার অটোমেটিক সেরেও যায়। এবং আমি লক্ষ্য করেছি যে আমার যদি দেরিতে আমি খাওয়া দাওয়া করি তখনও ওই ব্যথাটা হয়, এবং খুব বেশি ব্যথা হলে আমি ওই নাপা জাতীয় ওষুধ খাই। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই মাথা ব্যথা হওয়াটা কি আমার এই খাবার দেরির কারণে হচ্ছে, এবং এই ধরনের ওষুধ খাওয়াটা কি আমার ঠিক হচ্ছে, বা কি করা যেতে পারে? জি দর্শক, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। আমরা আলোচনা করছিলাম যে এরকম অনেকেই এটা ভাবে যে মাথা ব্যথা হয়েছে, একটু প্যারাসিটামল খাই ভালো হয়ে যাব। হয়তো আপনি ভালো হবেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার এটা সেফটির জন্য মাথা ব্যথা একজন ডাক্তার, নিউরোলজিস্ট, নিকটবর্তী কোনো নিউরোলজিস্টের সাথে আলাপ করে এটা দেখে নেওয়া ভালো যে আসলেই কি এটা শুধু প্যারাসিটামল খেয়ে ভালো করার মতো মাথা ব্যথা, নাকি আমাকে আরও কিছু খুঁজতে হবে। আমার মনে হয় যে আপনার নিউরোলজিস্ট আপনাকে পরীক্ষা করে আপনাকে একটা সেফ পরামর্শ দিতে পারবে। আচ্ছা, আমি আমার দর্শকের সাথে একটা প্রশ্ন করি। যেমন উনি প্রশ্ন করলেন যে প্যারাসিটামল খাওয়াটা ঠিক কিনা, এবং আপনি বললেন যে একজন নিউরোলজিস্টের কাছে যেতে। তাহলে মাথা ব্যথা হলে কখন একজন নিউরোলজিস্টের কাছে যাবেন? আমরা কি মাথা ব্যথা হলেই কোনো চিকিৎসকের কাছে যাব? সবচেয়ে সেফ হচ্ছে, হ্যাঁ, মাথা ব্যথা হলে নিজে চিন্তা না করে নিউরোলজিস্ট বা প্রথম হয়তো কোনো ডাক্তারের পরামর্শ, ধরুন একটা নিকটবর্তী কোনো মেডিকেল ডাক্তারের পরামর্শ নেওয়া। নিকটবর্তী ডক্টরটা যদি মেডিকেল ডিগ্রিধারী হয়, উনি অবশ্যই বুঝতে পারবেন যে এই মাথা ব্যথার জন্য ফার্দার নিউরোলজিক্যাল ইভ্যালুয়েশন প্রয়োজন হবে কিনা, এবং উনি প্রয়োজন হলে নিউরোলজিস্টের কাছে রেফার করতে পারবেন। এটা সবসময়ই ভালো, কারণ আমি আপনাকে বললাম যে
এগুলোকে বলা হয় রেড ফ্ল্যাগ, যে মাথা ব্যথার সাথে জড়িত। ধরুন একজন রুগী হয়তো ভাবছে জাস্ট মাথা ব্যথায়, কিন্তু তার মাথা ব্যথাটা হয় সকালে ঘুম থেকে উঠলে, এবং সে ভাবছে যে আচ্ছা এটা তো আমার স্ট্রেসের কারণেই হয়। কিন্তু না, সকালে ঘুম থেকে ওঠা আনটিল অ্যান্ড আদারওয়াইজ প্রুভেন, আমাকে চেক করেই দেখতে হবে যে তার ব্রেন টিউমার আছে কিনা। আমি কোনো কাউকে স্কেয়ার করার জন্য বলছি না। এই কথাটা তো রুগী জানে না। সো কারণ উনি তো আর মেডিকেল কলেজে যাননি, সো ওনার সেটার দরকারও নেই। ওনার জাস্ট পরামর্শ করা একজন ডাক্তারের সাথে, হেই আমি যে ফার্মেসি থেকে একটা প্যারাসিটামল খেয়ে যাচ্ছি, এটা কি ঠিক কিনা। আচ্ছা, নিশ্চয়ই। আমরা লক্ষণ নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি বলছিলেন যে মাইগ্রেনের ক্ষেত্রে 3টা ফেজের কথা বলছিলেন, 4টা ফেজের কথা বলছিলাম। আমি বোধহয় অরাতে ছিলাম, আমি বলছিলাম হেমিপ্লেজিক মাইগ্রেন নিয়ে। এরপরে অনেক সময় অলফ্যাক্টরি বা ঘ্রাণ সংক্রান্ত অরাও হয়। পেশেন্ট হয়তো একটা অ্যাবনর্মাল একটা স্মেল খুঁজে পাবে বা ফিল করবে। সো এই ফেজগুলো জাস্ট হেডেকের হেডেক হওয়ার আগেই দেখা দেয়। এটা 20 to 60 মিনিটস পর্যন্ত থাকে। এরপর শুরু হয় হচ্ছে হেডেক ফেজ। এবং মাইগ্রেনের হেডেক, এই যে ব্যথাটা, এখানেই এসে যায় যে মাইগ্রেনটা আসলে মাথা ব্যথাও বটে। যদিও আপনি বলছেন যে মাথা ব্যথা আর মাইগ্রেন এক নয়, কিন্তু এটা এইভাবে বলতে পারেন আমরা যে ছোটোবেলায় পড়ে যে সকল হেডেকই মাইগ্রেন, বা সকল মাইগ্রেনই, সকল হেডেকই মাইগ্রেন নয়, কিন্তু সকল মাইগ্রেনই হেডেক। এখানে এসে যায় যে হেডেক ফেজটা। হেডেক, মাইগ্রেন শব্দটার অর্থই হচ্ছে যে হেমিফেশিও গ্রিক। 60 to 70% ক্ষেত্রে এটা একদিকে হয়, কিন্তু মাইগ্রেনের ব্যথা যে একদিকেই হতে হবে নট নেসেসারি, বাট ইউজুয়ালি 60 to 75% ক্ষেত্রে এটা একটু পালসেটাইল ধরনের, একটু থ্রোবিং টাইপ অফ পেইন, যেটা লোকেশন হতে পারে রেট্রো, মানে চোখের পিছন থেকে শুরু করে এক সাইডে এবং সব এরিয়াতে এক্সটেন্ড করতে পারে। তারপরে এটা এর সাথে একটু বমি বমি ভাবও সাথে থাকে, আলো, বিশেষ করে তীব্র আলো অথবা শব্দ, এগুলো খুব অস্বস্তিকর লাগে। আমি আমার পেশেন্টদেরকে অনেক সময় একটা সিনারিও দিই, আচ্ছা আপনার হেডেক হয়েছে, ধরুন আপনাকে আমি একটা সুযোগ দিলাম, একটা আলোহীন শব্দহীন একটা রুম, সেখানে আপনি রেস্ট করবেন। তো পেশেন্ট বলছে যে, যদি পেশেন্ট বলে যে ওয়াও এটা আই ওয়ান্ট দ্যাট, তার মানে বুঝতে হবে যে এটা আসলে মাইগ্রেন। এরপরে হেডেক ফেজটা থাকে সাধারণত 4 ঘন্টা থেকে ইভেন 72 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, ডিপেন্ডিং অন যে তিনি কখন প্যারাসিটামলের দ্বারস্থ হন, কিংবা তার থেকেও স্ট্রং কোনো পেইন কিলারের দ্বারস্থ হন। তখন অনেকে বলে যে আমি ব্যথা ওষুধ খাওয়ার আগ পর্যন্ত থাকে, অনেকে বলে আমি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত থাকে। এটার অর্থ হলো যে এটা ইট স্টেজ ফর আওয়ার্স, ঘন্টা পর্যন্ত থাকে। এরপর একটা পোস্টড্রম ফেজ আসে, যখন সে ফ্যাটিগ ফিল করে, অবসাদ, মনে হয় যেন কোনো কিছুতে আর পার্টিসিপেট করার কোনো এনার্জি থাকে না। সো এই লক্ষণগুলো ইন্ডিকেট করে যে এটা মাইগ্রেন। এই ক্রনিক মাইগ্রেন কাদের হয়? যদি বংশে কারো থাকে তাহলে কি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যদি শুরু থেকে শুরু করি, আপ টু পিউবার্টি, মেল এবং ফিমেল, বয়েজ অ্যান্ড গার্লস বিয়ার্স দ্য সেম রিস্ক, সমান সংখ্যক পার্সেন্টেজে হয়ে থাকে। পিউবার্টির পরে মেয়েদের, যদিও ছেলেদেরও সম্ভাবনা বাড়তে থাকে, মেয়েদেরও বাড়তে থাকে, কিন্তু মেয়েদের সংখ্যাটা বেশি হয় এবং আলটিমেটলি ওই নাম্বারটা অর্জন করে যে মেয়েদের 3 গুণ ছেলেদের তুলনায়। কাজেই মাইগ্রেন হতে পারে ছোট থেকে শুরু করে বড়, পিউবার্টি, বয়স্কদেরও হতে পারে। এবং মেয়েদের বিশেষ করে গোটা হরমোনাল লাইফটাই একটা মাইগ্রেনের বৈচিত্র্যে ভরা।
ওই যে বললাম পিউবার্টির আগে একটু কম, তারপর পিউবার্টি শুরু হলো, একটু বাড়তে থাকলো, এখানেই শেষ নয়। তারপর তাদের মেনস্ট্রুয়াল সাইকেল, তারপরে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটাও হরমোনাল একটা ব্যাপার, তারপরে প্রেগন্যান্সি, দেন মেনোপজ, এবং তারপর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এই সমস্তটা, এই বিষয়গুলো কিন্তু একজন উমেনের লাইফে চলে, এবং ওরই ভিত্তিতে কিন্তু ওই মাইগ্রেনও কম বেশি ওঠানামা করে। আচ্ছা, সো সকলেরই হয়, তবে ওভারঅল মেয়েদের বেশি হয় এবং ছেলেদের একটু কম হয়। আর আপনি একটা কথা বলছিলেন বংশগত, ডিপেন্ডিং অন দ্য কমপ্লেক্সিটি, কীভাবে মাইগ্রেন হয়, বিজ্ঞানীরা দেখেছেন যে 50% ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর জড়িত, 50% ক্ষেত্রে এনভায়রনমেন্টাল, সো ইটস মাল্টিফ্যাক্টোরিয়াল। তবে দুই ধরনের মাইগ্রেন যদি আমরা বলি, যে মাইগ্রেন উইদাউট অরা অ্যান্ড মাইগ্রেন উইথ অরা। উইথ অরাতে জেনেটিক পোর্শনটা একটু বেশি, 4%, 4 টাইমস, আর মাইগ্রেন উইদাউট অরা 2 টাইমস। আচ্ছা, ওই যে একটা কথা বললাম না যে হেমিপ্লেজিক মাইগ্রেন, ওই ধরনের মাইগ্রেনের জেনেটিক ফ্যাক্টর পাওয়া গেছে এবং জিন একদম ডিটেক্ট করা গেছে, 3টা জিন। সেই ধরনের ক্ষেত্রে জেনেটিক হওয়ার সম্ভাবনা মোর দেন 30%। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে এটা বংশগত, মানে বংশে যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি, মানে একদম 100% বলবো না, তবে হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা, যখন আপনাদের কাছে এই ধরনের রুগী আসে তখন আপনারা একদম ডায়াগনোজ করেন কিভাবে যেটা মাইগ্রেন? কারণ এই ক্ষেত্রে তো সাধারণত কোনো ইনভেস্টিগেশন অথবা টেস্ট ওভাবে করা হয় না। ইন্টারেস্টিং কোয়েশ্চেন। শোনেন, একজন নিউরোলজিস্ট হিসাবে আমার প্রথম কাজই হচ্ছে হিস্ট্রি নেওয়া। এটা নিউরোলজিক্যাল যে কোনো ডিজিজেরই 85% হচ্ছে হিস্ট্রি, এবং এই জন্য আমি সময় ব্যয় করি, আমার রোগীরা সেটা জানে। সো মাইগ্রেন কিন্তু আসলে হিস্ট্রি থেকে বেরিয়ে আসে। ফিজিক্যাল এক্সাম, নিউরোলজিক্যাল এক্সাম ফর মাইগ্রেন উইল বি নিউরো ইনট্যাক্ট, পেশেন্টের কোনো নিউরোলজিক্যাল ফাইন্ডিংস থাকার কথা নয়। যদি কোনো ফাইন্ডিংস থাকে তাহলে আমাকে খুঁজতে হয় ইনভেস্টিগেশন। তাহলে মাইগ্রেনের জন্য নির্দিষ্ট কোনো ডায়াগনস্টিক টেস্ট নেই। আমার হিস্ট্রি 85% এবং আমার এক্সামিনেশন ইজ রেস্ট অফ দি 15% মাইগ্রেন ইজ ডায়াগনোসড। বাট ওই যে বললাম যে হেডেক কিন্তু জাস্ট হেডেক হতে পারে, আবার হেডেক ক্যান বি জাস্ট এ সিমটম অফ নিউরোলজিক্যাল ডিজিজ। সো আমি যদি ওরকম কোনো কনসার্ন থাকি তাহলে আমি সেই ক্ষেত্রে ব্রেন ইমেজ করে নিই, যে আমি জাস্ট যদি দেখি যে ব্রেইন ইজ পারফেক্টলি নর্মাল, তখন আমার এই রোগটাকে ডিল করতে সহজ হয়, সেফ হয়। আদারওয়াইজ মনে করুন আমি একটা এলিফ্যান্টকে ঘরের ভিতর আটকে রেখে বাইরে দিয়ে তালা দিয়ে ভাবলাম যে এনভায়রনমেন্টটা তো খুব সেফ, আসলে তা না, ভিতরে একটা এলিফ্যান্ট রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হয়তো ইনভেস্টিগেশন প্রয়োজন হয়। আদারওয়াইজ শুধুমাত্র মাইগ্রেন ডিটেক্ট করার জন্য আমার হিস্ট্রি এবং আমার এক্সামিনেশন ইজ এনাফ। আচ্ছা, আপনি কথা প্রসঙ্গে আজকে একবার বলছিলেন যে এই যে ব্যথা হলে আমরা সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে নিই, এটা আসলে ঠিক না। কি ধরনের ক্ষতি হতে পারে? ভেরি সিগনিফিক্যান্ট একটা ক্ষতি হলো যে ইট ক্যান কজ হেডেক এগেইন, এবং এটা একটা স্পেসিফিক নাম আছে যে মেডিসিন ইনডিউসড হেডেক। আচ্ছা, আপনি যদি সপ্তাহে 2 দিনের বেশি হেডেক মেডিসিন খান, তাহলে আপনার ওই যে হেডেক আপনি পারসিস্টেন্টলি থেকে যাচ্ছে, তার পিছনে আপনার ওই মেডিসিনটাই দায়ী, আপনি হয়তো জানেন না। আচ্ছা, এবং সেটা কি ধরনের, মানে এই যে ব্যথানাশক ওষুধই হতে পারে সেটা? এটা স্পেসিফিক্যালি যে পেইন মেডিসিন ইনডিউসড হেডেক। আচ্ছা আচ্ছা, সো আমি বলবো আমার পেশেন্টদেরকে আমি অলওয়েজ বলি যে
আগে পরামর্শ নিন, তারপরে ওষুধ খান। নিশ্চয়ই, এটা আসলে শুধু মাথা ব্যথা না, এটা সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য, স্পেসিফিক্যালি ফর হেডেক। আচ্ছা, যখন এই যে আমরা বললাম যে এটা কি ধরনের ক্ষতি হতে পারে, এটার সাথে আরেকটা প্রসঙ্গ চলেই আসে যে আমাদের ব্রেইনের কি কোনো ক্ষতি হতে পারে মাইগ্রেনের জন্য? ওভারঅল দি অ্যান্সার ইজ নো, বিকজ তার আগে বলেন যে একটু প্যাথোফিজিওলজি কীভাবে মাইগ্রেনটা হয়। আসলে অ্যাকচুয়ালি এটা নিয়ে যত সময় যায় ততই থিওরি আবিষ্কৃত হয়, কারণ এখনও অবধি মাইগ্রেনের এক্সাক্ট কারণ এ বিষয়ে কেউ একমত হতে পারেনি। এই নিকট অতীতেও আমাদের ইতিহাস ছিল যে হ্যাঁ, এটা একটা ভাস্কুলার প্রসেস, যে কোনো একটা রক্তনালী একটু ফুলে গেল তাই হেডেক হয়, আবার এই জন্য কফি খেলাম এই হয়ে গেল, সেরে গেলাম। কিন্তু ফাংশনাল এমআরআই এটাকে প্রুভ করেনি। লাইক ইভেন দেখা গেছে যে যখন ভ্যাসোকনস্ট্রিকশন হয় তখন অরা হয়, ভ্যাসোডাইলেটেশনের সময় হেডেক হয়। সো এখন আর ওই থিওরিটা চলছে না। রিসেন্ট থিওরিটা একটু মোর ইনক্লাইন টু দ্যাট ওয়ে, যে ব্রেইনের একটা এরিয়াতে, বেশ কিছু এরিয়াতে ডিসফাংশন হয়। ওই ডিসফাংশন এরিয়াগুলোর এই একটা মাইগ্রেন জেনারেটর হিসেবে কাজ করে। সো এটাকে আমরা বলি যে নিউরোজেনিক ইনফ্লামেশন। সো একটা নার্ভ, বিশেষ করে ট্রাইজেমিনাল মাইগ্রেনটা কিন্তু একটা বিশেষ নার্ভ, এটা কোনো মেডিকেল ক্লাস নয়, তাই এত কঠিন নাম বলতে চাচ্ছি না, কিন্তু একটা নার্ভের চারপাশে রক্তনালী থাকে। সো এই নার্ভটা, ওই যে বললাম ডিসফাংশন হওয়ার কারণে কিছু ভ্যাসোঅ্যাক্টিভ কিছু একটা কেমিক্যাল বের করে, ওই কেমিক্যালটা রক্তনালীতে যায়। এই প্রদাহটা, এটা একটা প্রদাহের মতো, যেটা সারা ব্রেনে ছড়িয়ে পড়ে, এভাবে মাইগ্রেন হয়। কিন্তু এটা প্রুভ হয়নি যে এই মাইগ্রেনের কারণে ব্রেনের কোনো ক্ষতি হয়। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার কথাটা শুনে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো। আমার মেয়ে বয়স 15 বছর, বাড়ি হচ্ছে মতলব চাঁদপুর। আমার মেয়ে মাঝে মাঝে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হয়, তো ও কি নিজেই নাপা খেয়ে নেয়। নাপা খাওয়ার পরে আপনার কয়েক ঘন্টা পর মাথা ব্যথা কমে যায় আর কি। না করলেও শোনে না, এটাই জানতে চাচ্ছিলাম এটা করণীয়টা কি। আচ্ছা জি, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমরা ওই কথাটাই বলছিলাম যে আপনার মেয়ে কি করে নাপা কিনতে পারে, সেটা একটা পয়েন্ট। কারণ এদেশে নাপা খুবই, যে কোনো মেডিসিন কিনাই সহজ, কিন্তু মেডিসিনটাই সবসময় কিন্তু সলিউশন নয়। স্পেসিফিক্যালি আপনার মেয়ের বয়স মাত্র 15 বছর, এই অল্প বয়সে কেন মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার কারণটা জানা দরকার। তারপর যদি ডাক্তার বলে যে হ্যাঁ নাপা খাও, তাহলে খাবে। নিজের থেকে নাপা খাওয়ার ডিসিশনটা সঠিক নয়। মা, আমি কি বুঝাতে পারলাম? অবশ্যই স্যার। জি, থ্যাংক ইউ। জি, ক্রনিক মাইগ্রেন সম্পর্কে অনেক কথা হলো, এবার একটু চিকিৎসা প্রসঙ্গে আসি, যে যাদের এই ধরনের সমস্যা থাকে আপনারা কিভাবে চিকিৎসা করে থাকেন? ওয়েল, চিকিৎসার কথা বলতে গেলে তো আমাদের দর্শকরা খুব বিরক্ত, ক্লামজি হয়ে যাবে। তো আমি সহজ করে বলছি, যদি আমি ডিটেক্ট করি যে এটা মাইগ্রেন, আমি ধরুন ইমেজ করে অন্যান্য কমপ্লেক্স সেকেন্ডারি অর রেড ফ্ল্যাগ এক্সক্লুড করে দিলাম, রুগীকে বললাম যে না, আপনার অন্য কোনো সমস্যা নেই, এটা আপনার মাইগ্রেন। তো তা এখন প্রশ্ন হলো যে মাইগ্রেন তো আসলে হিউজ পেইন না, এবং সাথে থাকবে বমি বা বমি ভাব। সো আমাদের ওই সিমটম সবগুলোকেই কভার করতে হবে। আমরা বলি যে প্রথমেই টাচ করতে হবে হচ্ছে হেডেকটাকে ক্রাশ করতে হবে, যেটাকে আমরা বলি অ্যাবর্টিভ থেরাপি বা হেডেক দূর করার থেরাপি। সো আমরা সাধারণত প্রুভেন থেরাপিটিক গাইডলাইন হচ্ছে যে ব্যথানাশক ঔষধ এবং পাশাপাশি বমির নাশক ঔষধ দিলাম। ব্যথা ভালো হয়ে যাওয়ার পর কী করবে? আবার তো হেডেক অ্যাটাক হবে,
তো এই ক্রনিক মাইগ্রেনটা যেন এপিসোডিক না হয়ে যায় সেজন্য আমরা প্রোফাইলেকটিক বলে একটা কথা আছে, প্রতিরোধ যাতে হেডেক না হয়, সেজন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে থাকি। এটা গাইডলাইন অনুসারে আমি আমার রোগীদেরকে অপশন দিই, সাইড ইফেক্ট বলি, ওনারা যেটা চুজ করে নেয়। আবার আমিও বলি যে আপনার বয়স, প্রেগনেন্সি কিংবা ল্যাকটেটিং মাদার অথবা স্টুডেন্ট, কর্মজীবী, এই হিসাবে চিন্তা করে আমি তাদেরকে বলি যে এটা আপনার জন্য ভালো হতে পারে আপনি যদি মনে করেন। সো পেশেন্টকে আমি চয়েস দিয়ে দিই, পেশেন্ট সিলেক্ট করে তারপরে ওষুধ নেয়। আচ্ছা, এটা আমি একটু মাঝখানে প্রশ্ন করি যে এই ক্ষেত্রে উনি কতদিন ওষুধটি খাবেন? এটা কি আজীবন খেয়ে যেতে হবে? ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা। আমরা সাধারণত মনে করি যে একটা প্রতিরোধমূলক ওষুধ কতদিন চলবে না। সো যখন একটা টাইট্রেটেড হয়ে যাবে, টার্গেটটা হচ্ছে যে মিনিমাম ডোজ অথবা ম্যাক্সিমাম টলারেবিলিটি, ওই অবস্থায় পৌঁছলে 1 থেকে 2 মাসের মধ্যে সে একটা পৌঁছবে। ওই অবস্থাটাকে 3 মাস ফলো করতে হবে। 3 মাস ফলো করার পরে আমরা টাইট্রেশনে যাব, এবং এটা এই যে 3 মাস আমাদের গোল হচ্ছে রিডাকশন অফ 50%, মোর দেন 50%। সেটাতে গেলে এই অবস্থাটাকে আমরা 6 থেকে 12 মাস ধরে রাখবো। এই অবস্থায় 6 থেকে 12 মাসের মধ্যে যখন তার একটা আমরা দেখব যে আর হচ্ছে না, তখন আমরা টাইট্রেট করে অফ করে দেব। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে এই মাইগ্রেন আসলে পুরোপুরি চিকিৎসা করা সম্ভব না, কিন্তু আমরা এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখব। এক্স্যাক্টলি। জি, এটা মানে যে কোনো ধরনের, যেমন আমরা হাইপারটেনশন বলি অথবা ডায়াবেটিস বলি, সেরকম এটা একটু, কারণ এটার এক্সাক্ট কজ এখনো জানা যায়নি, কারণ এটা 100% কিউর নাই এখনো অবধি, কিন্তু এটা প্রিভেন্টেবল। এবং এই প্রিভেনশনের জন্য অনেক অ্যাপ্রোচ, গাইডলাইন দেওয়া আছে, এবং আমরা এটা আমার রোগীদেরকে আমি ভালো করে এডুকেট করাই। আচ্ছা, কি ধরনের আপনার রোগীদের এই যে কাউন্সেলিং এর বিষয়টা কি থাকে? সো এর মধ্যে একটা হচ্ছে যে মেডিসিন একটা, আর একটা হচ্ছে লক্ষণ যে ট্রিগার প্রিভেনশন। আচ্ছা, তার মানে এটা জীবনাচরণের মধ্যে কিছু পরিবর্তন আনতে হয়, লাইক কিছু ব্যাপার, যেমন ঘুমে যেন তারা অনিয়ম না করে, খাবার দাবার 3 বেলা মিল নিতে যেন অনিয়ম না করে, স্ট্রেস থেকে যেন অ্যাভয়েড করে, তারপর অত্যধিক ক্যাফেইন, অত্যধিক অ্যালকোহল, অত্যধিক স্মোকিং, নট অত্যধিক স্মোকিং, এবং অন্যান্য যেটা তাকে ট্রিগার করে, লাইক যদি সানলাইট, হিট, এগুলো যদি তাকে ট্রিগার করে তাহলে ওটাকে অ্যাভয়েড করা। পাশাপাশি কিছু অন্য ধরনের ন্যাচারাল ট্রিটমেন্ট আছে, বায়োফিডব্যাক মেকানিজম, রিল্যাক্সেশন টেকনিক বা মেডিটেশন, এই বিষয়গুলো আমি রোগীকে বসে বসে শিখিয়েও দিই। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে যে শুধু ওষুধ খেলেই কিন্তু প্রোফাইলেক্সিস হয় না। বিদেশে যেখানে আমি প্র্যাকটিস করেছি সেখানে এক ধরনের ইনজেকশন দিয়েও কিন্তু প্রোফাইলেকটিক প্রিভেনশন মেডিসিন মাইগ্রেনের প্রিভেনশন করা যায়। আচ্ছা, সেটা আমাদের দেশে কি আছে? সেটা আমি কি প্র্যাকটিস করছে এখনো জানি না, কিন্তু আমাদের স্কোয়ারে আমরা এটার ব্যাপারে আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের হাতে খুব বেশি সময় নেই, খুব একদম সংক্ষেপে আপনি যদি 1 লাইনে বলেন যে আপনাদের স্কোয়ার হাসপাতালে এটা নিয়ে কি সুবিধা আছে। সো আমাদের স্কোয়ার হসপিটাল ইজ ভেরি ওয়েল ইকুইপড। আমাদের আছে এক্সপিরিয়েন্সড 4জন নিউরোলজিস্ট যারা সেফলি হিস্ট্রি এবং এক্সামিনেশন করে মাইগ্রেনকে ডিটেক্ট করে। এবং যদি দরকার হয় তারা আমাদের হাইলি কোয়ালিফাইড ইমেজিং আছে, সেটা তারা হেল্প নেয়। এবং আপনি যেই ইনজেকশনের কথা বলেছেন সেটাও আপনারা দিচ্ছেন? সেটা আমরা দ্রুতই ব্যবস্থা করছি। এটাকে বলা হয় যে বোটক্স ইনজেকশন, এবং বিদেশে এটা খুবই প্রচলিত। 3 মাস পর পর জাস্ট একটু ইনজেকশন নিলেই আপনারা আর কোনো ওষুধ খেতে মোস্টলি খেতে হয় না। আমাদের হাতে আর একেবারেই সময় নেই। আমাদের দর্শকের উদ্দেশ্যে খুব সংক্ষেপে, মানে 1 থেকে 2টা লাইন যদি আপনি বলেন উপদেশ। শিওর। প্রিয় দর্শক,
আমি এই সারাক্ষণ জুড়ে আপনাদেরকে একটি মেসেজই দিতে চেয়েছি, সেটা হচ্ছে যে মাথা ব্যথা শুধুই মাত্র মাথার চারদিকে ব্যথা নাও হতে পারে আপনার জীবনহারী কোনো মস্তিষ্কের রোগ। এই জন্য আপনি শুধু ঘরে বসে প্যারাসিটামল না খেয়ে দয়া করে ডাক্তারের শরণাপন্ন হন এবং ডাক্তারকেই সিদ্ধান্ত নিতে দিন, এবং ডাক্তার ওষুধ দিলে তাহলেই ওষুধ খেয়ে আপনি সেফ থাকুন। আর যদি মনে করেন যে আপনি স্কয়ারের সার্ভিস নিতে চান, আমি আপনার জন্য অপেক্ষা করব, এবং আমাদের আছে সুসজ্জিত এবং ওয়েল ইকুইপড সার্ভিস সিস্টেম এবং সুদক্ষ চিকিৎসকবৃন্দ। আপনারা আমাদের সার্ভিস নিয়ে আপনারা সেই উপকার পেতে পারেন। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি ক্রনিক মাইগ্রেন সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।